আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবং এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই রয়েছে রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো, যোগ দিবে না হাঙ্গেরি, বললেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এরপর জানিয়ে দিব আইসিজের রায়কে পাত্তা দিল না ইহুদিবাদী ইসরায়েল, রাফায় সিরিজ হামলা। এরপর থাকবে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে তালেবানের মতো, বললেন সালমান রুশদি। আরও জানিয়ে দিব এবার সোমালি জলদস্যুদের কবলে লাইবেরিয়ার জাহাজ। এরপর থাকবে ভারতে ষষ্ঠ দফার ভোট আজ, কংগ্রেস নাকি বিজেপি, জল্পনা কল্পনা তুঙ্গে। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ও উত্তর কোরিয়ার ওপর দক্ষিণ কোরিয়া এবং জাপানের নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো, বলছে হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। তবে সেই যুদ্ধে ন্যাটো সদস্য হয়েও হাঙ্গেরি অংশ নেবে না, কারণ এর মাধ্যমে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে। অরবান শুক্রবার স্থানীয় কুশাত রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার দেশে নেই, সে কারণে তিনি ন্যাটো জোটে তার দেশের অবস্থান নতুন করে মূল্যায়ন করবেন। তিনি বলেন, এরই মধ্যে তার দেশ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অনেক কিছুতেই অংশ নিচ্ছে না এবং বুদাপেস্ট এখন জোটে তার সদস্যপদ ধরে রাখার জন্য আইনি উপায় খুঁজছে। ন্যাটোর যেসব সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করা হবে সেসব অভিযানে যোগদান না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার হাঙ্গেরির রয়েছে। ভিক্টর অরবান বলেন, হাঙ্গেরির অবস্থান অবশ্যই পুনর্মূল্যায়ন করা হবে এবং এজন্য দেশের আইনজীবী ও কর্মকর্তারা কাজ করছেন যাতে ন্যাটো জোটের ভেতরে থেকেও হাঙ্গেরি জোটভুক্ত দেশগুলোর সীমানার বাইরে কোনো সামরিক অভিযান অংশ নিতে বাধ্য না হয়। আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি চালু করা দরকার এবং আমাদের অবস্থানকে পুনর্মূল্যায়ন করা দরকার, যা হবে ন্যাটো জোটের ভিতর একটি শান্তিবাদী শক্তি। আইসিজের রায়কে পাত্তা দিল না ইসরায়েল, রাফায় সিরিজ হামলা। গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযান সহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচারক আদালত আইসিজে। শুক্রবার জাতিসংঘের শীর্ষ এই আদালত এই রায় দেন। তবে রায়ের কয়েক মিনিট পরেই রাফা শহরের কেন্দ্রে এক ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফার সাবৌরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। নিকটবর্তী কুয়াত হাসপাতালের একজন স্থায়ী কর্মী বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ানক এবং সাবৌরা ক্যাম্পের ভবনের উপরে ছিল কালো ধোঁয়ার মেঘ। বিমান হামলার তীব্রতা এত বেশি তাই কর্মীরা সেখানে যেতে পারছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। আজ আইসিজে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের পাশাপাশি মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছেন। একই সঙ্গে তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে। এর মধ্যে এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে 1 মাসের মধ্যে আইসিজিতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে আইসিজির এসব নির্দেশকে পাত্তাই দিল না ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে তালেবানের মতো, বললেন সালমান রুশদি। সালমান রুশদি মনে করেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অর্থ তালেবানের মতো রাষ্ট্র তৈরি করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে চলমান বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত লেখক সালমান রুশদি একথা বলেন। লেখক বলেছেন, 1980 সাল থেকে সম্ভবত এখন পর্যন্ত বলতে গেলে সারা জীবন একটি স্বাধীন ফিলিস্তিনের জন্য বলে এসেছি। তবে এখন যদি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হয় তবে তা চালাবে হামাস। তাতে করে দেশটি একটি তালেবান সদৃশ রাষ্ট্রে পরিণত হবে এবং ইরান তুষ্ট রাষ্ট্র হবে। বৃহস্পতিবার প্রকাশিত জার্মান ব্রডকাস্টার রোন্ড ফাঙ্ক বার্লিন ব্র্যান্ডবার্গের পরিচালিত একটি পডকাস্টে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান এই লেখক আরও বলেছেন, পশ্চিমা বামপন্থী প্রগতিশীল আন্দোলনগুলো কি এটাই তৈরি করতে চায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েল ঠিক পাশে আরেকটি তালেবান আর একটি আয়াতুল্লাহ সদৃশ রাষ্ট্র থাকবে। তিনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে গাজায় যে পরিমাণে নির্দোষ
বেসামরিকদের মৃত্যু ঘটছে তাতে যে কোনো মানুষ ব্যথিত হবেই। তবে আমি হামাসের কথাও এখানে উল্লেখ করতে চাই, কারণ সেখান থেকেই এই ঘটনা শুরু হয়েছিল এবং হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তরুণ প্রগতিশীল বা ছাত্র রাজনীতির পক্ষে ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করা খুবই অদ্ভুত। রুশদি বলেন, নিউ ইয়র্ক যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিদ্রোহ হয়েছে সেখানে তিনি একজন ফ্যাকাল্টি সদস্য। এই প্রতিবাদের বিষয়ে তার মিশ্র মতামত রয়েছে। তিনি বলেন, যদিও শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার আছে, তবে এর ফলে অন্য শিক্ষার্থীরা যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করাও প্রয়োজন। তিনি আরো বলেন, ছাত্রদের দিকে সশস্ত্র পুলিশ ছুড়ে দেওয়া ভালো কাজ নয়, অন্যদিকে ভবন দখল ও তার ক্ষতিসাধনও ঠিক নয়। রুশদি আরো বলেন, আমি মনে করি এ নিয়ে খুব গভীরে চিন্তা ভাবনা করা হচ্ছে না। গাজার মৃত্যু নিয়ে মানসিক প্রতিক্রিয়া হবেই এবং এটি একেবারেই সঠিক, কিন্তু বিষয়টি এখন ইহুদি বিদ্বেষের দিকে যায় এবং কখনো কখনো হামাসকে সমর্থনের দিকে চলে যায়, তখন খুবই সমস্যা। 2022 সালে আগস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রুশদি। সে সময় তার উপর ছুরি নিয়ে হামলা করে এক দুর্বৃত্ত। রুশদির ঘাড় এবং পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। সে যাত্রায় বেঁচে গেলেও এক চোখের দৃষ্টিশক্তি হারান রুশদি। সেই ঘটনার স্মৃতি তিনি তুলে ধরেছেন নাইফ নামের ওই বইতে। নাইফ নিয়ে আলোচনা করার জন্য আর্তে ওন্দু ভারতে স্থান এবং শব্দ পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তিনি ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহর কথাও বলেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি দ্য স্ট্র্যাটেজিক ভার্সেস প্রকাশের পর রুশদের মৃত্যুর আহ্বান জানিয়ে একটি ফতোয়া জারি করেছিলেন, যাকে নিন্দাজনক বলে জানান তিনি। এবার সোমালির জলদস্যুদের কবলে লাইবেরিয়ার জাহাজ। বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহর পর এবার ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ। তবে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালিয়ে আক্রান্ত জাহাজটিকে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন দস্যুদের কাছ থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা। শুক্রবার বার্তায় অপারেশন আটলান্টা এমভি বাসিলিক নামের ওই জাহাজ মুক্ত হওয়ার তথ্য দিয়ে জানায়, জাহাজটি 17 জন ক্রু নিরাপদে আছেন। ভারত মহাসাগর ও লোহিত সাগরে দস্যুতা প্রতিরোধে কাজ করা অপারেশন আটলান্টা তাদের শুক্রবার প্রকাশ করা বার্তায় আরও জানায়, এমভি বাসিলিস্ক বৃহস্পতিবার ভারত মহাসাগর অতিক্রম করার সময় সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে 380 নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা আক্রমণ করে। ষষ্ঠ দফার ভোট আজ, কংগ্রেস নাকি বিজেপি, কল্পনা জল্পনা তুঙ্গে। ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট আজ শনিবার। 1.5 মাসব্যাপী 7 দফায় নির্বাচনের শেষ পর্যায়ে জোর জল্পনা কল্পনা চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে কে কত আসন পাবে। দুপক্ষই নেতাকর্মী চাঙ্গা রাখতে অধিক সংখ্যক আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে। প্রচারণায় মূলধারা গণমাধ্যমকে ব্যবহার করছে বিজেপি, বিরোধীরা নির্ভর করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর। ভোট শুরুর আগে বিজেপি 400-র বেশি আসন পাওয়ার স্লোগান দিলেও পরে ক্রমেই সেই স্বপ্ন ফিকে হতে থাকে। কংগ্রেস সহ বিরোধীরা বেকারত্ব, মূল্যস্ফীতির মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে জনগণ তাতে ব্যাপক সাড়া দিয়ে থাকে। এতে বেকায়দায় পড়েছেন ক্ষমতাসীনরা। সামাজিক মাধ্যম ইউটিউবে বিশিষ্ট সাংবাদিকরা সরকারের নানা অসঙ্গতি তুলে ধরলে তাতে কংগ্রেসের সমর্থন বাড়তে থাকে। তারা দেখাতে সক্ষম হন মূলধারার সংবাদ মাধ্যম হিসাবে যেটাকে চেতনা হয় তা মূলত বিজেপিরা প্রচারতন্ত্র। এতে সাধারণ মানুষের চিন্তায় বড় পরিবর্তন আসে। তারা ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের সংবাদের দিকে নজর দিতে থাকেন। সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়া উত্তর কোরিয়ার ওপর দক্ষিণ কোরিয়া ও জাপানের নিষেধাজ্ঞা। অস্ত্র ব্যবসার অভিযোগে রাশিয়া উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়া থেকে রাশিয়ার কথিত অস্ত্র সংগ্রহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, সংস্থা এবং জাহাজের ওপর শুক্রবার একাধিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশ দুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের মধ্যকার অস্ত্র বাণিজ্য এবং অন্যান্য কার্যকলাপের জন্য উত্তর কোরিয়ার 7 ব্যক্তি এবং পুরো 2টি রুশ জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সরবরাহ পরিবহনের জন্য প্রচুর পরিমাণে কন্টেইনার বহন করেছিল রুশ ওই জাহাজগুলো। দেশ দুটির এমন কার্যকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র হস্তান্তর করেছে উত্তর কোরিয়া। তবে তাদের এমন অভিযোগ অস্বীকার করেছে দেশ দুটি। যদিও গত বছর সামরিক সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার করেছিল রাশিয়া উত্তর কোরিয়া।